এই বৈশ্বিক বিপর্যয়ে আমরা সবাই নিশ্চয়ই ভালো আছি এবং এই অনুষ্ঠানটি আমরা একটু অন্যভাবে সাজিয়েছি। আমি প্রথমেই বলবো আমাদের বাংলা সিনেমার গান নিয়ে, যে বাংলা সিনেমার গান বলতেই আমরা যার কথা, যার নামটি উঠে আসে, তিনি আমাদের জীবন্ত কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার, যার গানে সমৃদ্ধ হয়েছে আমাদের বাংলা গানের বিশাল ভাণ্ডার, যার কলম দিয়ে উঠে এসেছে 20,000-এর উপর গান, যার লেখা মুক্তিযুদ্ধ এবং দেশের গানে সমৃদ্ধ হয়েছে আমাদের সঙ্গীত। আজ এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি তারই কিছু গান এবং গানের পেছনের গল্প নিয়ে। আমি শুরুতেই এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি গাজী মাজহারুল আনোয়ার। আপনাকে শুভেচ্ছা। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, এবং সাথে সাথে আমি প্রত্যাশা করছি আমাদের সাথে সাথে সারা দেশ, দেশের বাইরের সব মানুষ ভালো থাকুক। কারণ আমরা একটা দুঃসময় পেরিয়ে যাচ্ছি শারীরিক অবস্থার মধ্যে থেকে। তথাপি আমরা মনে করব যে আমরা কখনো সাহস হারাইনি কোনো ক্ষেত্রেই, এবারও হারাবো না। আমরা সুন্দরভাবেই চলব এবং আমরা চাইব আমাদের দেশের মানুষ দারুণভাবে সমৃদ্ধ হোক, আনন্দ করুক, ঈদ আসুক তাদের জীবনে সুন্দর একটা উপহার হিসেবে। আর আজকে যারা আমাদের শিল্পী আমরা এখানে পাচ্ছি, কণ্ঠশিল্পী, তাছাড়া পেছনে যারা আছেন, যারা কণ্ঠশিল্পীদেরকে আরও বেশি সমৃদ্ধ করে দিচ্ছেন তাদের সুন্দর কর্ম দিয়ে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে সঙ্গে আমার ভালোবাসাটা ঈদের শুভেচ্ছা হিসেবে আমি ছড়িয়ে দিচ্ছি সারা দেশে, দেশের বাইরের সবারকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি আমি শুরুতেই বলেছি যে আজকে অনুষ্ঠানের সব গানগুলোই হবে আপনার লেখা। আপনার গানে সমৃদ্ধ হয়েছে আমাদের বাংলা গানের ভাণ্ডার, এবং আমি বলবো একটা বিশাল সাগর। সেই সাগর থেকে হয়তো এক আজলা জল আমরা আজকে তুলে আনবো, কারণ আমাদের সময় স্বল্পতার ব্যাপার আছে। তো আমি আজকে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে আমাদের চলচ্চিত্রে আপনি গান লিখেছেন, অসংখ্য গান লিখেছেন। তো সেই জায়গা থেকে আমরা যেই অল্প কয়েকটা গানই শুনবো, আমি চাইবো যে গানের পেছনের গল্প এবং অনেক যেই সঙ্গীত পরিচালক এবং পরিচালকদের সঙ্গে আপনি কাজ করেছেন, তাদের সঙ্গে আপনার অনেক মজার স্মৃতি আছে, মজার ঘটনা আছে। তো আমরা যদি একদম শুরুতেই যাই, যে আপনার চলচ্চিত্রের প্রথম গান আয়না অবশিষ্ট ছবির সেই বিখ্যাত গান আকাশের হাতে আছে একরাশ নীল, এই গানটি করতে গিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে পরিচালক সুভাষ দত্ত বা সঙ্গীত পরিচালক সত্য সাহা, তাদের সঙ্গে কাজ হয়েছে। আমি একটু জানতে চাইবো সেই সময়ের কথা। তোমার অবস্থা থেকেই তোমাকে যদি প্রশ্ন করি, তাহলে তুমিও সেই সমস্ত জিনিসের সামনে মুখোমুখি করতে হয়েছে। হ্যাঁ, আমি যখন গান লেখা শুরু করি এবং তোমাদের দোয়ায় কিছুটা জনপ্রিয়তা যখন আমার এসছে, তো একদিন সত্য সাহা আমাকে বললেন যে চলচ্চিত্রের গান তুমি লিখবে। তাই আমি বললাম যে সব নদীই তো সমুদ্র হতে চায়, ডাকলে তো অবশ্যই লিখব। আমাকে নিয়ে গেল হাটকালাতে, সুভাষ দত্তের বাড়ি। এর আগে উনি ফ্র্যাঙ্কফুর্ট পুরস্কার পেয়েছেন ওনার একটি ছবি থেকে, অতএব উনি উচ্চতায় যাই হোক না কেন, পরিমাণে উনি অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন সেই কারণে। তা আমি যাওয়ার পরেই সত্য সাহাকে জিজ্ঞেস করলো যে সত্য সাহা ওকে। তো সত্য সাহা বললেন যে হ্যাঁ, সে খুব ভালো লিখছে ইদানিংকালে। ওর ভালো করে দাড়ি গোঁফে উঠে না, ও আবার আমার গান লিখবে কী করে। বাস প্রথম আঘাত। আমি চুপ হয়ে গেলাম। সত্য সাহা আমাকে বলল, তোমার নিরাশ হওয়ার কোনো কারণ নেই, যুদ্ধ করতে হবে। তো উনি ওনার স্বভাবসুলভ আচরণেই ওনার নিজস্ব কামরায় চলে গেলেন। সত্যদা বললেন, এই গানটার সিচুয়েশানটা এরকম, তুমি একটু লেখো, আমি একটু সুর করার চেষ্টা করি। তো সুর যখন করা শুরু করলো, আর লেখার ইচ্ছাটাও তখন আর তীব্র ছিল না। তথাপি আমি যখন ভাবলাম যে এসেই যখন পড়েছি কিছু একটা করি, লেখা শুরু করলাম। 2 লাইন 3 লাইন লেখার পরে হঠাৎ ও প্রান্ত থেকে সুভাষ দত্তবাবু বললেন যে সত্য কী করছো গুনগুন করে, ভালোই তো লাগছে ব্যাপারটা, করো তো দেখি। এই করো তো দেখির পরে উনি আসলেন
এবং আমি পুরো গানটা করলাম, সেই গানটা হলো। সেটাই ছিল আমার চলচ্চিত্রের প্রথম গান এবং অবিশ্বাস্যভাবে এই গানটা জনপ্রিয় হয়ে উঠেছিল। আঞ্জুমানারা বেগম কণ্ঠশিল্পী ছিলেন, সত্য সাহা এর সুরকার ছিলেন। আমরা তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি এই গান দিয়ে। এই গানটি গাইবে আজকে আমাদের এখানে তিনজন শিল্পী গান পরিবেশন করবেন আপনার লেখা, দিঠি আনোয়ার, ইউসুফ এবং দিনাত জাহান মুন্নি। প্রথম গানটি, যে গানটির কথা বললেন আপনি, সেই গানটি আমরা মুন্নির কণ্ঠে শুনব। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমারি দুহাত শুধু লিখতো, আমারি দু চোখ চলে শিখতো, আমারি দুহাত শুধু লিখতো, আমারি দু চোখ চলে শিখতো। বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, আমারি দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, আচ্ছা প্রহরী কেন বলে না গোনা। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, আচ্ছা প্রহরী কেন বলে না গোনা। বুঝি না কেমন করে বলবো, খেয়ালি কতই ভেসে চলবো। বুঝি না কেমন করে বলবো, খেয়ালি কতই ভেসে চলবো। বলি বলি করে তবু বলা হলো না, বলি বলি করে তবু বলা হলো না। জানি না কিসে এত দ্বন্দ্ব। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ। বাহ, আমার মনে হয় যে গানের প্রসঙ্গেই থাকি।
এরপর যে গানটির কথা আমি বলবো আপনাকে, আমি আপনাকে একটু মনে ধরিয়ে দিচ্ছি, আপনি বাকি গল্পটা তো আপনি করবেন। সেটা হলো যে আমাদের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা প্রথম বাংলা চলচ্চিত্রে গান করেন যে গানটি, স্বরলিপি ছবি, সেই গানের খাতায় স্বরলিপি লিখে। এই গানটার প্রেক্ষাপটে তো একটি অনেক মজার মজার ঘটনা আছে নিশ্চয়ই। যে গানটি কীভাবে হয়েছিল আপনি একটু বলবেন। গান তো একটা আনন্দের ব্যাপার, আমি আগেও বলেছি। যদিও চলচ্চিত্রের জন্য আমরা অনেক দুঃখের গানও করে থাকি। ব্যাপারটা হলো যখন আমাদের কাছে বলা হলো যেন একটা গান হবে, তো হওয়ার পর সুবলদা আমাকে বললেন, দূর, সারা বছর এখানে বসে বসে গান করছি, চল একটা কায়দা করে একটু পাকিস্তানে চলে যাই। গানটা আমরা যখন রেডি করলাম ছবিটার জন্য, তখন আমি আর সুবলদা লাহোরে চলে গেলাম। সেখানেও একটা ইতিহাস আছে, যাক সেটা পরে বলবো। লাহোরে যাওয়ার পরে স্থির করলাম যে দাদা, আমাদের শিল্পী যখন আছে, আপনি আইরিন পারভিন টারভিন ওদেরকে খোঁজার কি দরকার আছে? আমাদের রুনা লায়লা তখন খুব নাম টাম হতে যাচ্ছিল, তাকে দিয়ে আমরা প্রথম গানটা করলাম। এবং গানটা যখন তৈরি হলো তখন সুবলদা বললেন, কি মনে হয় তোর? আমি কই, এটাতে গ্রহণ না করার তো কোনো কারণ আছে বলে আমি মনে করি না, সুন্দর গান হয়েছে, আসুন আমরা যাই। এবং রুনা লায়লা আসলেন না তখন, পরে এসছেন স্বাধীনতার পরে। উনি জয় করলেন আমাদের এই গানের ইন্ডাস্ট্রিটাকে, জয় করলেন। তারপরে তো আমরা আর থেমে নেই। প্রত্যেকটা সঙ্গীত পরিচালকই হোক, পরিচালক হোক, প্রযোজক হোক, সবারই একটা ডিমান্ড ছিল যেন সব ছবিতে যেন অন্তত একটা দুটো গান থাকে। আমরা সেটাই করে গেছি। উনি আমাদের স্বনামধন্য একজন কণ্ঠশিল্পী, এতে সন্দেহ নেই। আরেকটা জিনিস যেটা হলো, যেন আমাদের যে বাঙালি বা বাংলা অঞ্চলের গান যারা করেন, কণ্ঠ দেন, তাদের মধ্যে একটা আবেগের একটা অন্য ধারা থাকে। আর ওনার কণ্ঠে তখন আমরা একটা দ্বৈত সংমিশ্রণ দেখেছিলাম, এই অঞ্চলের এবং সেই অঞ্চলের, যেটা আবার অনেকের কাছে ভালো লেগে গিয়েছিল। যার ফলে আমরা যেই যখন ছবি করতাম, কমপক্ষে একটি গান অন্তত তাকে আমরা দিতাম। অদ্যাবধি উনি ভালো এগিয়ে যাচ্ছেন। তো আমরা গানটি শুনবো। গানটি তো এমনি এই ছবিতে মাহমুদুর নিমও গেয়েছিলেন এবং রুনা লায়লা গেয়েছেন। হ্যাঁ, মাহমুদুর নবী এবং রুনা লায়লা গেয়েছিলেন। তো আমরা আজকে স্বরলিপি ছবি কণ্ঠে গানটা শুনবো। অসম্ভব সুন্দরভাবে সুর করেছিলেন সুবলদা। সুবলদার সম্বন্ধে একটু কথা বলা দরকার আছে। সেটা হলো যে সুবলদার কাছে আমার কাজ করতে যেতে হতো সকাল 6টা কি 6:30টার সময়। আমরা আমরা যদি এই গল্পটা আমরা পরের গানে শুনি, আমার আচ্ছা, ঠিক আছে। দিটির কণ্ঠে আমরা ওই গানটা শুনি। জীবন কথা ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে গানেরই খাতা স্বরলিপি লিখে বলো কি হবে জীবন কথা ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে গানেরই খাতা স্বরলিপি লিখে
আপনি বলতে চাইছিলেন সুবল দাসের কথা। পরের যে গানটি আসলে আমরা শুনবো সেই গানটিও সুবল দাসের সুর করা, আমি সাতসাগর পাড়ি দিয়ে। তো এই প্রসঙ্গ ধরে আপনি সুবল দাসের কথাটা যেটা বলতে চেয়েছিলেন সেটা শুনতে চাই। আসলে সুবলদা কিন্তু গোলকিপার ছিলেন, আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে উনি গোলকিপার হিসেবে খেলতেন। যাই হোক, ওখানে উনি যখন চলে এলেন, ওনার একটা অভ্যাস ছিল যে মিনিটে মিনিট উনি হাতের মধ্যে ফু দিতেন। তাই বললাম, দাদা আপনি বারে বারে হাতে ফু দিচ্ছেন কেন? যখন সুর এসে আমাকে ভর করে তখন হাতগুলা গরম হয়ে যায়, বুঝছিস, এই জন্য আমি ঠান্ডা করার জন্য এটা করছি। তো ওনার এখানে আমাকে যেতে হতো সকাল 6টায়। এখন সকাল 6টা তো আমার পক্ষে ডেইলি 4টা-5টা করে গান লিখি। আলতাফ মাহমুদ রাত্র 1:30টায় যেতে হবে, খন্দকার নুরুল আলম সকাল 11টায় যেতে হবে, আবার ওদিক দিয়ে রেডিওতে যেতে হতো। আমার জন্য একটা আলাদা কামরাও তারা ঠিক করে রেখেছিল। আবার সুবলদার এখানে যেতে হতো সকাল 6টায়, আলতাফ মাহমুদ রাত্র 1:30টায়। তো ওনাদের ওয়াইফরা আমার উপর খুব খেপা ছিলেন। এই কারণে খেপা ছিলেন, আলতাফ ভাইয়ের ওয়াইফ আমাদের খুব প্রিয় ভাবি, আরে গাজী এছাড়া কি আর সময় হয় না, আমি কি করব, আমাকে ধরে নিয়ে আসে। তা আমি বললাম, আলতাফ ভাই আপনি কেন এত রাত্রে আমাকে কষ্ট দিচ্ছেন, আমাকে তো আবার সকাল 6টার সময় যেতে হবে। কয়, সুরের দেবী এখন প্রদক্ষিণ করছে সারা দেশ, এই সময় যদি আমরা ধরে রাখতে না পারি ভালো গান হবে না। সুবলদার কথা বলছেন না, সুবলদার কথাতে আসছি আমরা। এই যে আলতাফ মাহমুদের সুবলদার এখানে 6টার সময় যেতে হতো। তাও আবার বৌদি আমার লোকের রাগারাগি করতো, তোর কি খেয়ে দিয়ে কাজ নেই, দাঁড়া আমি কালকে তোকে বিয়ে করিয়ে দেবো। তা আমি বললাম যে কি করবো, উনি তো ডাকছেন। তা আমি সুবলদা আপনি কেন 6টার সময় ডাকেন? করে, সুরের দেবী সারা রাত্র প্রদক্ষিণ করে যাওয়ার সময় কিছু দিয়ে যায়, এই সময় যদি আমরা কিছু রাখতে না পারি তাহলে আর সুর হবে কোত্থেকে বল। তো বৌদি খুব গালাগালি করতো ওনাকে, ইনডিরেক্টলি আমাকেও গালাগালি করতো কেন। এই ধরনের কার্যক্রমের সাথে ওনারা খুব ব্যস্ত ছিলেন, থাকতেন। এই কারণে যে আসলে সুরের ব্যাপার, গানের ব্যাপারটা যারা আছে এখানে, আমার ছোটো বন্টন ওরা যা আসছে, প্রত্যেকের ভেতরে একটা আবেগের তাড়না না থাকলে গান করতে কেউ আসে না। এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। যাই হোক, আমরা আশা করব যে প্রত্যেকেরই কিছু না কিছু ঘটনা আছে, আমরা আস্তে আস্তে বর্ণনা দিয়ে যাব। আমরা সেই জন্যই বলছি যে সুবল দাস বলতেন যে যে সুরের দেবী নেমে যেই সুরটা দিয়েছেন সেটা আমরা আসলে এই গানটার মধ্যে আমরা সেটা পেয়েছি, কারণ এটি একটি কালজয়ী গান হয়ে গিয়েছে। আমি সাতসাগর পাড়ি দিয়ে, আলো তুমি আলেয়া ছবির গান। দিলীপ ঘোষের পরিচালক ছিলেন দিলীপ ঘোষ, এবং গেয়েছিলেন মাহমুদুন নবী এবং আবিদা সুলতানা। আমরা এই গানটি শুনবো ইউসুফের কণ্ঠে। এখন ইউসুফ চেষ্টা করছেন। আমি সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি। আমি সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, আমি সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি। আমি সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি।
ছন্দ হলো রাগিনীর দ্বার চিরবন্ধ। আজ নেই যে গানে কোনো ছন্দ হলো রাগিনীর দ্বার চিরবন্ধ। স্মরণের আনে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি, সৈকতে পড়ে আছি আমি সাত সাগর পাড়ি দিয়ে, কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে আগের সেই দৃষ্টি, এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি। আজ নেই যে আগের সেই দৃষ্টি, এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি। জীবনের চাওয়াটাকে মুছে ফেলে শূন্যটাকে আমি ধরেছি, সৈকতে পড়ে আছি আমি সাত সাগর পাড়ি দিয়ে, কেন সৈকতে পড়ে আছি। কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি আমি সাত সাগর পাড়ি দিয়ে, কেন সৈকতে পড়ে আছি আমি সাত সাগর পাড়ি দিয়ে, কেন সৈকতে পড়ে আছি। দর্শক, আমরা গান ও আড্ডার এই অনুষ্ঠান আয়োজনের এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর গান ও আড্ডা এই আয়োজনে। আর আমাদের এই আয়োজনে আজ যাকে ঘিরে আয়োজন রয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, তার কাছে ফিরছি। আমরা প্রথম বিরতির আগে যে গানগুলো শুনছিলাম, তখন আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আপনার সঙ্গে বিভিন্ন সুরকারের কাজ হয়েছে, তাদের সঙ্গে আপনার সেই অভিজ্ঞতার কথা। এবার আমি একটু জানতে চাইবো যে আপনি তো অনেক চিত্র পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তো তেমনই একজন পরিচালক কাজী জহির, তার সম্পর্কে যদি একটু কিছু বলেন। কাজী জহির একজন শিক্ষিত পরিচালক, উনি টিচার ছিলেন, প্রফেসর। ওনার একটা সুন্দর হ্যাবিট ছিল, সেটা হলো কোনোদিন কোনো ভদ্রলোককে দিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করতেন না গানের। বাড়ির সব কাজের লোক আছে, ওদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে বলতো, এই যেন এখন সুরটা হচ্ছে, তোরা শোন, কিছুক্ষণ পরে যদি আবার এই সুরটা তোরা গাইতে পারিস তাহলে 10 টাকা করে মাসে বেতন বাড়বে, আর যদি না পারিস 10 টাকা করে কমে যাবে, এবং তোদের মতামত করে আমাদের গান করতে হবে। তো আলতাফ ভাই আমাকে চোখে ইশারা দিয়ে বলতো যে গাজী মেনে নে, কোনো অসুবিধা নেই। তো মেনে নিতামই, পরে অবশ্য আন্তরিকতা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তো ওনার পরীক্ষক ছিল তারা, নিম্ন শ্রেণীর চলচ্চিত্র কারা দেখে, ভদ্রলোকরা চলচ্চিত্র দেখে না, ওদের জন্য আমাদের সব করতে হবে। তো এমনি পরিবেশেও আমাদেরকে গান করতে হয়েছে, খুব সুন্দরভাবে পরিশ্রম করতে হয়েছে। হওয়ার পরেও আবার আধা ঘন্টা বসিয়ে রাখতেন যে তুমি এবার গানটা শোনাও,
তারা যদি মুখস্থ বলতে পারে তাইলে মনে করলাম গানটা হিট হবে, না হলে আরেকবার করো। এদিকে টাকা পয়সার ব্যাপারে উনি আবার ঠিক ওরকম ছিল না, যতটা উদার ছিল গান শোনার ব্যাপারে। তো যাই হোক, আমরা করতাম। তো করার পরেই আলতাফ ভাই শেষে আমাকে ইশারা দিয়ে বললো, চুপ করে থাকিস, তোর সাথে তর্ক করলে উনি পারবেন না, কিন্তু না পারলে সময়টা নষ্ট হচ্ছে, অতএব করতে দে। এইভাবে আমরা খাট করতাম এবং ওনার সাথে। সেটার আমরা প্রতিফলন পেয়েছি যে অবুঝমন ছবির সেই বিখ্যাত গান, হ্যাঁ, বিখ্যাত। আলতাফ মাহমুদের সুর এবং কাজী জহিরের জহিরের পরিচালনা। জি, সেই বিখ্যাত গান শুধু গান গেয়ে শুধু পরিচালনা। গান গেয়ে পরিচালনা। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আমরা শুনেছিলাম। আমরা এই অনুষ্ঠানে এই গানটি শুনবো দিনাত জাহান মনির কণ্ঠে। বুঝুনি গেছে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দে ওগো জোছনা তুমি বলো না কেন যে উতলা হৃদয়ে শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয় চলার পথে ক্ষণিক দেখা একে শুধু বিনয় শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয়। বুঝমনি গেছে ক্ষণে ক্ষণে বুঝমনি গেছে ক্ষণে ক্ষণে চুপি চুপি তোরা দে ওগো জোছনা তুমি বলো না কেন যে উতলা হৃদয়ে শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয়। জানি সাজের বেলা এলে সকল খেলা জানি সাজের বেলা এলে সকল খেলা ফিরে পাখি ফিরে যায় তবু আকাশে গানের আভাসে চলার কাহিনী লেখা রয়ে শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয় চলার পথে ক্ষণিক দেখা একে শুধু বিনয় শুধু গান গেয়ে পরিচয় লা 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 রু 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 পরিচয়। আবারও চলে আসছি সেই পরিচালকদের কথাই শুনতে চাইব। আমি এবার যে গানটির কথা বলছি, এই গানটি একটি বিখ্যাত গান এবং আমার যদ্দূর আমি জানি যে
আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের বাংলা চলচ্চিত্রের প্রথম অ্যাকশনধর্মী ছবি যেটি ছিল রংবাজ, সেই ছবির একটি বিখ্যাত গান সে যে কেন এলো না। তো এটা প্রসঙ্গ ধরে এই গানটির পেছনের কিছু জানতে চাই। হ্যাঁ, রংবাজ স্বাধীনতার পরে প্রথম রংবাজ মার্কাই ছবি হয়েছিল। অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্তভাবে সুন্দর সুন্দর কার্যক্রম ছিল সেখানে। রাজ্জাক নায়ক ছিল আর কবরী ম্যাডাম ছিল নায়িকা। তো ঘটনাটা হলো, হঠাৎ একটা গানের সিচুয়েশন আসলো, সেটা আনোয়ার পারভেজ সুরকার আমাকে ডাক দিলেন। তো আমিও প্রস্তুত হলাম যে এই গানটা করতে হবে। ঠিক সেই মুহূর্তে কুমিল্লা থেকে একটা টেলিফোন আসলো। আমার মা সিরিয়াস এই কথা বলে টেলিফোনটা আসলো। তো আমি তো কোনো কিছু মানে পরোয়া না করে ছুটে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর দেখলাম দরজার উপর হাঁস ঝুলিয়ে রেখেছে 5টা। আমি বললাম এটা কি? হাঁস পাওয়া গিয়েছে, তুমি না হাঁস পছন্দ করো, এই জন্য এনে রেখে দিয়েছি। তা আমি বললাম আমার কাজ ফেলে, না কাজ টাজ পরে হবে। এমন সময় আনোয়ার পারভেজ আমাকে টেলিফোন করলো যে তুই সর্বনাশ করছস, এই তো ছবির একটা গান একদম 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 করতে হবে, না হলে তো আমার কাজটা থাকবে না। তাই আমি বললাম তুই একটা কাজ কর, সিচুয়েশনটা বল আর টেলিফোনের কাছে থাক। তো সিচুয়েশনটা দিল। আমাকে কিছুক্ষণ পরেই আমাকে টেলিফোন করবি, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সব বিকেলবেলা আনোয়ার পারভেজ বললো গাজের সাথে বসেছি, গান হয়ে গেছে, খুব দারুণভাবে গান হয়েছে। শোনার পর কয় ঠিক আছে, খুব ভালো হয়েছে। কবরী ম্যাডাম শোনার পর বললো গাজী কোথায়? বলছে হ্যাঁ আছে আছে। কয় না আছে আছে না, আমি দেখতে চাই কোথায়। যখন সে শুনলো আমি কুমিল্লা থেকে গানটা করেছি, রিজেক্ট করে দিল, এই গান নেওয়া হবে না। রাজ্জাককে গিয়ে বললো হবে না, আমি এটাতে অভিনয় করব না। তো যাই হোক, আমি যখন আসার পর বললো যে না আমি অভিনয় করব না, গানটা রেকর্ড হয়েছে। তারপর আমি গিয়ে বললাম যে না হওয়ার তো কোনো কারণ নেই, আমি তো কাজ করেছি। না কিছু কাজ করো নাই, ফাঁকি দিয়েছ, আবার এমনি বন্ধু আমরা, হবে না, আমি এটার উপর কোনো দিনই লিপসিং করবো না, আবার কোনো দিনই আমি পিকচারেসে যাব না। তখন আমার একটু রাগ হয়ে আমি বললাম যে আমি গান করেছি, মিউজিক ডাইরেক্টর পছন্দ করেছে, ডাইরেক্টর পছন্দ করেছে, আপনি অভিনয় করেন না করেন, দ্যাটস নট মাই হেডেক। এটা বলে যখন আমি চলে আসছি তখন সে বলছে যে আর আপনি যদি না করেন, ডাইরেক্টর ছিল তখন জহর সাহেব, খুব ভালো ডাইরেক্টর, আমার বন্ধু মানুষ। আমি বললাম তুই ব্ল্যাঙ্ক ফ্রেমে ব্ল্যাঙ্ক অবস্থাতে গানটা বাজাবি স্ক্রিনে, মনে করবি এটা পিকচারাইজ হয় নাই, দেখা যাবে। আমি চ্যালেঞ্জ দিলাম, এই ছবির যত খরচা হবে আমি সব দেব। রাগে আসছিলাম। গানটা যখন পিকচারাইজ না হয়ে শেষে যখন স্ক্রিনে গেল, এই গানটা যখন আসে তখন হলের অন্ততপক্ষে 20 থেকে 30টা করে সিট ভাঙা শুরু করলো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। আমরা এই গানটি শুনবো, তবে একটা বিরতির পর। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর গান ও আড্ডা এই আয়োজনে। আমরা সরাসরি চলে যাব গানে। অবুঝ মন ছবির সেই বিখ্যাত রংবাজ ছবির সেই বিখ্যাত গান সে যে কেন এলো না, আমরা শুনবো দিঠির কণ্ঠে। প্রজাপতি উড়ে গিয়ে বলে না আমি নই তার হাতের খেলনা, সে যে যখন তখন মরে করে জ্বালাতন, ভালোবাসা কারে বলে তারে শেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ভুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা বেঁধে বলো তারে পরাবো। এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না।
আমরা গানের প্রসঙ্গে আবার ফিরে যাই। এবার যে গানটির কথা বলবো এটি একটি বিখ্যাত গান এবং ছবিটিও অনেক বিখ্যাত ছবি, দি রেইন। আপনার যদি মনে থাকে, এস এম শফি পরিচালিত এই ছবির সেই বিখ্যাত গান পরদেশি মেঘরে। তো এই ছবি করতে গিয়ে তো অনেক রকম ঘটনা হয়ে নিশ্চয়ই আছে। আনোয়ার পারভেজ এই ছবির সুরকার ছিলেন এবং পারভেজের সঙ্গে আপনি বলছিলেন যে অফেয়ারে যে অনেক রকম স্মৃতি আছে, আপনারা শুয়ে শুয়ে গান নিয়ে চিন্তা করতেন। তো একটু যদি বলেন সেই এবং সেই প্রসঙ্গ ধরেই। তুমি এই মুহূর্তে আমাকে কিছু দুঃখের স্মৃতির কাছে নিয়ে গেছো। আনোয়ার পারভেজ আমার শুধু বাল্যবন্ধুই নয়, আমাদের সামগ্রিক জীবনের একটা বন্ধু ছিল। শাহনাজ রহমতুল্লাহর ভাই, জাফর ইকবালের ভাই। আমরা তখন ব্যাচেলার, আমি ডেকে নিয়ে বাসার মধ্যে আমি আর আনোয়ার পারভেজের একটা রুমে আমরা থাকতাম। জাফর ইকবাল আমাদেরকে রান্না করে খাওয়াতো, বলতো ভাইয়া সারা রাত গান করতে হবে। আর ওদিকে দোতলার মধ্যে শাহনাজ রহমতুল্লাহ কয় লাইন হয়েছে, কতটুকু হয়েছে চিৎকার করতো। আবার বলতাম এতটুকু হয়েছে, সুরটা একটু বলেন বলেন, ওইটাই আবার সারা রাত্র সে রেয়াজ করতো। এইভাবে আমাদের পরিবেশটা ছিল। সেই আনোয়ার পারভেজ অত্যন্ত, আমি মনে করি, লাখি একজন সুরকার। তাকে আমরা যেখানে যেভাবেই ব্যবহার করেছি সেভাবেই সে সাকসেসফুল হয়েছে। অনেক অনেক সুন্দর গানের জন্ম দিয়েছে সে আনোয়ার পারভেজ। তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আজকের যে আলাউদ্দিন আলী। সার্বিক অবস্থাতেই আলাউদ্দিন আলী তার ছায়ার মতো তার পাশে পাশে থাকতো। এমন সৌভাগ্যবান সে ছিল যে তার প্রতিটি গানই মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। একবার মনে আছে যে রাজ্জাকের একটি গান করার জন্য তখন আমার একটা গাড়ি ছিল আর আনোয়ার পারভেজের গাড়ি ছিল না, কিন্তু হঠাৎ করে সেই গাড়িটা বাসার কোনো কাজে লেগে গেছে। আমাকে বলল চল দোষ রিক্সাতে যাই। আমি রিক্সার সিটে বসলাম, সে এখানে পাঁদানির সামনে বসে বলল গানটা করতে 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 চল আমরা সুর করতে করতে রাজ্জাকের বাসায় যাই। এবং যেতে যেতে সত্যিই গানটার লেখাও হয়ে গেল এবং শুরু হয়ে গেল। অপূর্বভাবে সুপারহিট হয়েছিল সেই গানটা। আমরা এটা দিয়ে অনেক প্রটেস্টও করেছি। ভিনদেশি গান যখন আমাদেরকে ইনফ্লুয়েন্স করছিল তখন এটার প্রতিবাদ করে আর কি। আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইল রে, সবার মাথা খাইল রে। তো যাই হোক, আনোয়ার পারভেজ আজ নেই, স্মৃতি সে আমাদের কাছে। আমরা আশা করব যে এই প্রজন্মের যারা শিল্পী অত্যন্ত নিবেদিত হয়ে, তোমরা খুব সুন্দর গান গাইছো, কিন্তু ধৈর্য আরও বেশি থাকতে হবে, বাড়াতে হবে। সহিষ্ণুতা না থাকলে যে কোনো সৃজনকর্ম ভালো হয় না। আমরা আশা করব সেদিকে তোমরা দৃষ্টি দেবে। আমরা গানে ফিরে যাই। সেই বিখ্যাত গান আয়রে মেঘ আয়রে, এটা গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এবং আনোয়ার পারভেজ সুর করেছিলেন। দি রেইন ছবির এস এম শফি ছিলেন পরিচালক। আমরা গানটি শুনবো দিনার জাহান কণ্ঠে। ah
আমরা গাজী মাজহারুল আনোয়ার আপনাকে পেয়েছি নানাভাবে আমাদের চলচ্চিত্রে। আপনি একাধারে একজন চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকার এবং সুরকার। তা আপনার প্রযোজিত একটি বিখ্যাত ছবি আছে, সেই ছবি সম্পর্কে একটু জানতে চাইবো, বা সেই ছবির যে বিখ্যাত গান, আমি বলছি আনারকলি ছবির কথা। সেই ছবির একটি বিখ্যাত গান রয়েছে, আমার মন বলে তুমি আসবে। তো আপনার প্রযোজিত যেহেতু এই ছবিটি, এবং এই ছবির সম্পর্কে নানা দিক আছে, আপনি কোন বিষয়টা আমাদের কাছে তুলে ধরবেন? আমরা আসলে তো নতুন কিছু জানতে চাইছি। আসল কথা হলো, আমি অনেক কয়েকটা ছবি পরিচালনা করেছি, প্রযোজনা তো বেশ করেছি, 30-35টা ছবি। কিন্তু আমি নিজেকে কখনো ওই দৃষ্টিকোণ থেকে বিচার করিনি, পরিচালক হিসেবেও চিন্তা করিনি, অন্য কিছু না। কিন্তু একটা খেয়ালি ধরনের মন আমার সবসময় থাকে। এই মনে হলো আমি এখন সুরকার হব, এবং তোমরা খুশি হবে শুনে যে অনেকগুলো গান আমার সুপারহিট হয়েছে। সুর, একটা ছবিও নষ্ট হয়নি, ফ্লপ করিনি। কিন্তু সেদিকে আমার খুব আকর্ষণ ছিল না, আমার গান লেখার দিকে আকর্ষণ, সঙ্গীতটাই আমার আকর্ষণ ছিল। এবং আমি স্পষ্টভাবে যেটা স্বীকার করছি সেটা হলো, এই উৎসাহটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এই দিঠির মা, যে তুমি তোমার পৃথিবীতে থাকো। সেই জন্যই সেখানে আমি সীমাবদ্ধ ছিলাম। আসল কথা হলো যে আমাদের চলচ্চিত্রই বলো, সঙ্গীত বলো, আর গানই বলো, আমার মাঝে মাঝে একটু দুঃখ হয়। তুমি অত্যন্ত ভালো একজন লেখক, তারপরও দুঃখ হয়। আমি প্রটেস্ট করে বলেছিলাম স্বাধীনতার পরে যে আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইলো রে, আমার স্বাদের একতারা কাঁদে রে, আমার স্বাদের দোতারা কাঁদে রে। গানটা সুপারহিট হয়েছিল, পুরস্কারও আমি পেয়েছি। কিন্তু এইটার জন্য আমি লিখিনি। আমাদের যে ঐতিহ্য, ইতিহাস এত সমৃদ্ধ, আজকে যে গানগুলো শুনলাম, আমাদের মেয়ে, আমাদের বোন, তাদের শুনলাম, আমার কাছে বারবার যেন আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম যে এত সুন্দর গান থাকতে আমরা কেন বাইরের দিকে এত লাফালাফি করছি। আমরা গ্রহণ করব, বর্জন করব, মেপে মেপে সব কিছুই। আমরা চাই আমাদের শিল্পীরা, অত্যন্ত দামি এবং নামী শিল্পী, তারা যেন সুন্দর করে গান গেয়ে এই অঞ্চলটাকে সমৃদ্ধ রাখে। একটু সংযুক্ত যদি করেন যে এই ছবির পরিচালক দিলীপ বিশ্বাস, তার সঙ্গে তো আপনার অসংখ্য কাজ হয়েছে এবং প্রত্যেকটা ছবি সুপারহিট। দিলীপ বিশ্বাস সম্পর্কে যদি একটু বলেন। দিলীপ বিশ্বাস একটা ভার্সেটাইল আর্টিস্ট। অভিনয় করেই সে কিন্তু চলচ্চিত্রে এসেছিল, সহকারী পরিচালক হিসাবেও চলচ্চিত্রে এসেছিল, সার্বিকভাবে পরিচালক হিসাবে আমার ছবিতে এসছে। আমরা একত্রে শুয়ে থাকতাম, গলায় গলায় গলা মিলিয়ে। হঠাৎ মনে হলো যে ছবি করো, টাকা কোথায়, আমি দেব। যাই হোক, এইভাবেই ছবিও কিন্তু এত সাকসেসফুল ছিল, একটি ছবিও তার কিন্তু ফ্লপ করেনি। দারুণভাবে বুদ্ধিমান একটা ছেলে, গল্প নিয়ে খুব ভাবতো, সব কিছুই করতো। আর এটা একটা যেহেতু যৌথ ব্যাপার, অতএব সুন্দরভাবে সব পরিকল্পনাগুলোই আমরা একত্রে নিতাম এবং আমরা সাকসেসফুল হয়েছিলাম। ভালো পরিচালক। জি, আমরা আনারকলি ছবির সেই বিখ্যাত গান আমার মন বলে তুমি আসবে গেয়েছিলেন রুনা লায়লা, এবং আজ শুনবো দিঠির কণ্ঠে আমরা, এটা সত্য সাহার সুর। আ
আমাদের বাংলা চলচ্চিত্রের প্রেমের ছবি হিসেবে যেই ছবিটাকে আমরা 1 নম্বরে রেখে দিই, সেটি হলো অনন্ত প্রেম। এবং এই ছবির পরিচালক ছিলেন রাজ্জাক, এবং এই ছবিতেই আপনার লেখা বিখ্যাত গান রয়েছে, ও চোখে চোখ পড়েছে যখনই। সেই প্রসঙ্গে তো আমরা যাবই, কিন্তু নায়করাজ রাজ্জাকের সঙ্গে কাজ করার এবং তার সম্পর্কে আমরা আসলে এমন কোনো গল্প শুনতে চাই যেটা আমরা দর্শক জানেন না, এমন কিছু কি বলবেন? নায়করাজ রাজ্জাক এবং আমার চলচ্চিত্র জীবন, আমার মনে হয় না যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা বিচ্ছেদে ছিলাম কোনোদিন। অন্যের ছবি করলেও দিনে 5 বার করে টেলিফোন করতো, আর আমার ছবি করলে তো আমার কিছু করতেই হতো না। আমার বাসায় টেলিফোন করে বলে দিত, আমরা এটা খাবো, ওটা খাবো, ওটা খাবো, ওটা খাবো, ওটা খাবো। আমার মনে হয় যে সে বাইরে যাই হোক না কেন, একজন চঞ্চল প্রকৃতির লোকও ছিল, কিন্তু তার চেয়ে বেশি, এত বেশি আন্তরিক ছিল। তোমরা যদি তখন বড় হতে, তোমরা যদি তাদের ছবিতে কাজ করতে, তাহলে বুঝতে যে প্রতিটা মুহূর্তে মনে হয় সে জড়িয়ে রাখতে খুব ভালোবাসে। মানুষের জীবনে প্রেম না থাকলে কিছু হয় না, এটা তার একটা বিশ্বাস ছিল। আমি একটি ছবিতে একটি গান লিখে দিয়েছিলাম, আমি তখন দেশের বাইরে। সে শুটিং করতে গিয়েছে, গিয়ে কিন্তু একদিনও সে লিপসিং করতে রাজি হয় না। আমি করবো না, গাজীকে ডাকো। আমাকে টেলিফোন করলো ছবির পরিচালক, আমি তখন দেশের বাইরে, আমাকে এক্ষুনি আসতে হবে, আমার শুটিং হচ্ছে না। যাই হোক, আমি যখন আসলাম, আমি জিজ্ঞেস করলাম যে শুটিংটা হচ্ছে না কেন, গানটা কি? সে কথা বলতে বলতে কেঁদে ফেলল। কি গান লিখেছ? আমি গান লিপসিং করতে গেলে আমার বুক ফেটে যায়, আমি পারবো না, আমি পারবো না। মানে ইমোশনাল এত বেশি হয়ে যেত। আবার যখন দুষ্টামি করতো, আড্ডা ফাজলামি করতো, তখন অন্য একটা ক্যারেক্টার। আমার দৃষ্টিতে সব শিল্পীরই বড়, আমি কাউকে ছোট ভাববো না। এত আবেগপূর্ণ একজন শিল্পী আমরা পাইনি। আবেগে ভরপুর ছিল তার অন্তর। যেমন রোমান্টিক ছবি করতেও সে এরকমই ছিল, আবার অন্যরকম ছবি করতে এরকম ছিল, অনেক সময় হালকা ছবিও সে করতো। তো যাই হোক, আমার সাথে সম্পর্ক এত নিবিড় ছিল যে আজও মনে হয় নেই যে রাজ্জাক আমাকে ছেড়ে চলে গেছে বা রাজ্জাক আমার সাথে নেই। কিন্তু একটা কথা বলবো, যে রাজ্জাক যে শিক্ষাটা দিয়ে গেছে দেশের চলচ্চিত্র অঙ্গনে একজন শিল্পী হিসাবে, আমরা যদি সেটা ফলো করতে পারতাম, চলচ্চিত্রের হয়তো আরও অনেক বেশি সমৃদ্ধি আসতো। আমি সেই সঙ্গে আরেকজনের প্রসঙ্গেও জানতে চাইব। এই গানের যিনি সুরকার, আজাদ রহমান, যিনি কিছুদিন আগে আজাদ রহমান একটা অসম্ভব, মানে অসম্ভব বলবো এই কারণে যে আসলে বিশ্বভারতীতে তার প্রথম আবির্ভাব কলকাতাতে। সেখানে আমাদের রেডিওর একটা বিশিষ্ট স্থান দখল করে উনি এসেছিলেন। তার ভেতরে যে সুর, আবেগ এবং সাথে সাথে ক্লাসিক্যাল ফরম্যাটটা এত তীব্র ছিল যে যে কোনো গানের সময় সে কিন্তু ওটাকে ব্যবহার করতই। রোমান্টিক গান হোক, ফাইজলামি গান হোক, যাই ধরনের গানই হয়তো করতো। আমি বলতাম যে, অনেক সময় বলতাম আজাদ রহমানকে যে, আজাদ ভাই আপনি কিন্তু একটু মাত্রা ছাড়িয়ে ওদিকে চলে যাচ্ছেন। আমারও বলছে, আবেগ না থাকলে বেগটা বাড়বে কী করে গাজী ভাই, আমরা থাকবো। এবং সে প্রমাণ করে দিয়ে গেছে তার সার্বিক কর্মে যে সাংঘাতিকভাবে একটা বড় মাপের শিল্পী। বিশেষ করে ক্লাসিক্যাল ফরম্যাটটা তার খুব আয়ত্তে ছিল। এবং রাজ্জাকের যে ছবিটার কথা, অনন্ত প্রেমের কথাটা আমি বলতে চাই, আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি নিজে লিখলাম, নিজে সুরের সাথে বসে থাকলাম, পিকচারাইজেশনের সাথেও রাজ্জাক আমাকে বাদ দেয়নি, আমার সাথে থাকতে হবে। সমস্ত কিছু করার পরেও যখন গানটা রাজ্জাকের লিপে বা ববিতার লিপে যখন ছিল, তখন আমার চোখেতে পানি এসেছিল। যে যেমন সুর করেছে তেমন আবেগ সহকারে রাজ্জাক অভিনয় করেছে, ববিতা অভিনয় করেছে, অপূর্ব অপূর্ব। আমি মনে করি আজাদ রহমানের অনুপস্থিতিটা, রাজ্জাকের অনুপস্থিতিটা আমাদের চলচ্চিত্রের জন্য একটা বিরাট লস। এবং সেই সঙ্গে একটা তথ্য আমি একটু জানতে চাই যে এই ছবির প্রিন্টই তো পুড়ে গিয়েছে, এই ছবি কিন্তু আর কোথাও নেই, অনন্ত প্রেম ছবি নেই। কিন্তু একটা জিনিস আছে, কি অপূর্ব চিন্তা করতো, জঙ্গলের মধ্যে ওরা দুজন আছে, আয়না নেই, কিভাবে পালিয়ে বেড়াচ্ছে, আয়না নেই, কিভাবে তারা পরস্পরের প্রতি ভাব বিনিময় করবে।
দুজনের চোখ দিয়ে দুজনের দিকে তাকিয়ে থেকে ওর মাথার চুলগুলো তার চোখের আয়নায় ওকে দেখতো, তার চোখের আয়নায় ওকে দেখতো, এইভাবে চুল আছড়িয়ে রাখতো, এলোমেলো থাকলে ঠিক করে দিত। এবং আমি বিশ্বাসও করতে পারিনি সে চলে যাবে, চলে গেছে। সবাই যায়, আমরাও যাব, কিন্তু একটা কথা মনে রাখবো, বাংলাদেশের চলচ্চিত্রে দ্বিতীয় একজন সৈনিক এই ধরনের আসলে আমরা আরও সমৃদ্ধ হতে পারবো। আমরা গানটি শুনবো। গানটির মূল শিল্পী ছিলেন খুরশিদ আলম এবং সাবিনা ইয়াসমিন। আমরা এই গানটি শুনবো দিঠি এবং ইউসুফের কণ্ঠে। দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি শুনছেন পাশাপাশি FM 94.8 এই FM রেডিওতে। আমরা গানটি শুনবো। তুমি হলে মনের রানী, তোমার দৃষ্টি যেন ছোবল আনে, যখন তখন শুধুই আমার প্রাণেতে ওরে কাল নাগিনী। ও চোখে চোখ পড়েছে যখনই আমি হলে অলঙ্কিনী, আমার অঙ্গ ঢাকে আজ পরে শাড়ি, মনটা থাকে সদাই বাহির বাড়িতে হই উদাসিনী। ও চোখে চোখ পড়েছে যখনই ভেবেছিলাম প্রেমানলে মন পোড়াবো না, শেষে যে কলি যাতে ঘুম ধরাতে হলো। মনের চোর গলিতে আসতে তো চাইনি, সোনার হরিণ তবু আমায় ডেকে নিয়ে এলো। এই সোনার হরিণ তবু আমায় ডেকে নিয়ে এলো। ও বন্ধু চোর গলিতে না এলে আমি হতে বিরহিনী, ওই বাঁশি যদি না হতো বাঁশি, নিজের ঘরে হতেন পরবাসী গো কেঁদে একাকিনী। ও চোখে চোখ পড়েছে যখনই ভেবেছিলাম নাইতে এসে চুল ভেঙে যাব না, শেষে যে অতই জলে ডুবে যেতে হলো। আমি যাকে প্রেম বলে গলায় পড়েছি, লোকে বলে পোড়া মুখের যাতে কুল মানে গেল। ও লোকে বলে পোড়া মুখের যাতে কুল মানে গেল। সজনী কুল ছেড়ে গোনা এলে তুমি হতে অভাগিনী, এই যৌবনে কেউ না এলে কাছে, এত রূপের কি দাম বলো আছে গো হতে উদাসিনী। ও চোখে চোখ পড়েছে যখনই আমি হলে অলঙ্কিনী, আমার অঙ্গ ঢাকে আজ পরে শাড়ি, মনটা থাকে সদাই বাহির বাড়িতে হই উদাসিনী। ও চোখে চোখ পড়েছে যখনই, ও চোখে চোখ পড়েছে যখনই, ও চোখে চোখ পড়েছে যখনই।
আপনার কাছ থেকে জানতে চাইবো যে আরেকটি গানের প্রসঙ্গ ধরেই সেই গানটি সাক্ষী ছবির সেই বিখ্যাত গান পারি না ভুলে যেতে, এবং এই গানটি সুর করেছিলেন আলাউদ্দিন আলী। তার সঙ্গে আপনার অসংখ্য কাজ হয়েছে। তো এই গানটির তো একটা চমৎকার গল্প নিশ্চয়ই আছে, আপনি যদি একটু বলেন। এই গানটি শাহনাজ রহমতুল্লাহ গেয়েছিলেন এবং ছবির পরিচালক ছিলেন আওকাত হোসেন। আওকাত হোসেন। আলাউদ্দিন আলী কোনো পক্ষপাতিত্বের কথা নয়, যেটা রিয়েলিটি সেটাই বলছে। অত্যন্ত অত্যন্ত মেধাবী একজন সুরকার। বিশেষ করে তার ফরম্যাটটা ক্লাসিক্যাল ফরম্যাটটাই বেশি, কারণ একজন সঙ্গীত ঘরানার সন্তান সে। তার আশেপাশের সবাই আত্মীয় স্বজন সব সঙ্গীতের সাথে সম্পৃক্ত। আমি একটা অপূর্ব সুরের মিশ্রণ তার মধ্যে সবসময় দেখে এসেছিলাম। একটা সময় ছিল যখন পূজা পার্বণের সময় আমাকে কলকাতায় গিয়ে কিছু গান লিখতে হতো, ওই রেকর্ড টেকর্ড বেরোবে সব। তা আমি সেখানে গিয়েছিলাম, কাজ করতেছিলাম, হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন সেখানে। তো আমি যখন বেরিয়ে আসলাম উনি আমাকে বললেন, দাদা একটা কথা বলবো আপনাকে। যে বলেন। যে আমি একটা স্টুডিও দিচ্ছি কনকর্ড, আমার প্রথম ওপেনিং গানটা আপনি লিখে দেবেন। তা আমি বললাম, হঠাৎ করে কলকাতাতে আপনি আমাকে এই প্রস্তাব করছেন কেন? উনি কলকাতাতে করছেন না, লন্ডনে করবেন। আমি বলছি না, আমার মনে হলো আপনার লেখার ধরন দেখে আমি এরকমই চাইছি। যাই হোক, আমি আলাউদ্দিনকে বললাম যে আলাউদ্দিন কী করবি? কয় আমি তো জানি না উনি কী চাচ্ছেন। আমি জানি, যা কলকাতার জন্য নয় সার্বিক অঞ্চলের জন্য দরকার সেটা আমি করে দিচ্ছি। করে দেওয়ার পরে গানটা আমরা করলাম। করার পর উনি নিয়ে গেলেন লন্ডনে। প্রশান্ত চ্যাটার্জি। কোন গানটা ছিল? প্রায় বলছি তোমাকে, প্রশান্ত চ্যাটার্জি ছিল ভদ্রলোকের নাম, এবং গানটা ছিল বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না। সে লাভ দিয়ে উঠলো। আমি এরকমই তো চেয়েছিলাম। আপনি কি করে জানেন আমার বাংলা অঞ্চলের মধ্যে এটা আছে? দাদা আপনার গায়ের মধ্যে যেন আমি পাচ্ছি একটা সোদামাটির গন্ধ। আমরা কলকাতায় তো ঘুরেই আমরা ওই ধরনের আচরণের গান পাই না। এবং সেই গান রোনালারা গেয়েছিলেন। আমি প্রস্তাব করেছিলাম যে না আপনি যান। রোনা তখন পাকিস্তানে ছিলেন। কনকর্ড একটা স্টুডিও হয়েছিল। আসল কথা হলো সেই আদতের সন্তান কিন্তু আলাউদ্দিন আলী। আমাকে বললো যে উনি তো এত দায়িত্ব দিলেন, কি গান করব? আমি জানি, তুমি থাকো হারমোনিয়ামটা নিয়ে। তখন বাংলাদেশের মাটি, বিশেষ করে পূর্ব সাইডটা আমাদের, যেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়ি অঞ্চলটা, সেখানের একটা আমেজ গন্ধ আছে কিন্তু এই বললে সেটা কিন্তু আলাউদ্দিন আলী একদম মুখস্থ করে ফেলেছে। সর্বগানের মধ্যেই তার কিন্তু সেই আবেগটা থাকে। আমরা আশা করব ওই ধরনের ঐতিহ্য নিয়ে আমাদের কাছে আরও অনেক শিল্পী আসুক, সুরকার আসুক, কণ্ঠশিল্পী আসুক। বাংলাদেশ গানের দেশ সমৃদ্ধ থাকবে এবং সেই সমৃদ্ধি নিয়ে যেন আমরা চলে যেতে পারি। আমরা শুনবো সাক্ষী ছবির সেই বিখ্যাত গান পারি না ভুলে যেতে। মূল শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ, আলাউদ্দিন আলীর সুর। আমরা গানটি শুনবো দিনাত জাহান মুনির কণ্ঠে। কেউ যদি মুখ দেখে আমাকে দুঃখী বলে, শুধাই যদি কেন ভাসি পোড়ায় চোখের জলে,
সুধাই যদি কেন ভাসি পড়ায় চোখের জলে আমার সকল কথার জবাব যেন তখনই হারাই আমারই কাঁদা আমারই কাঁদাই পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে ছেঁড়া তার ভাঙা সেটা বাজে না আগের সুরে আমায় দিয়ে ভুল ঠিকানা সে আছে কত দূরে ছেঁড়া তার ভাঙা সেটা বাজে না আগের সুরে তবু ফিরে আসা পথে যেতে সুমুখে দাঁড়াই আমারই কাঁদা আমারই কাঁদাই পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে হারানো সেই পৃথিবীতে ডেকে নিয়ে আমি চলে যেতে আবার সেই আপনার চলচ্চিত্রে প্রথম গান করছিলেন সুরকার ছিলেন সত্য সাহা। আমরা যত জানি যে মানিকজোর বলে একটা কথা আছে, চলচ্চিত্রে বলা হতো যে সত্য সাহা গাজী মাজহার রানার মানিকজোর। তো তার সম্পর্কে যদি আরেকটু তথ্য আমাদের দিতেন। কি বলতে চাইছো? সত্য সাহা সম্পর্কে আর কি, যে আমাদের চলচ্চিত্রে তো আমরা শুনতাম জানতাম যে সত্য সাহা এবং গাজী মাজহার রানার মানিকজোর, তারা যেই সৃষ্টি করেছেন সবগুলোই, একটা ছবির 6টা গানই সুপারহিট হয়েছে, আপনি লিখেছেন, তিনি সুর করেছিলেন। তো সেই সত্য সম্পর্কে যদি আরও কোনো অজানা তথ্য যেগুলো আমরা জানি না। সত্য সাহা তার আসলে এই চলচ্চিত্র বা সঙ্গীতের শিক্ষাটা কলকাতা থেকে হয়ে এসছে। পরবর্তীতে উনি এদেশে আসার পর কিন্তু ওনার শিক্ষা থেকে উনি দূরে থাকেননি, এবং এই চর্চাতে উনি ব্যস্ত ছিলেন, সারাক্ষণই ব্যস্ত থাকতেন। আর এই লোকটার একটা গুণ ছিল, এটা যে কোনো সৃজনশীল লোকেরই আছে, তোমারও আছে, হয়তো তুমি জানো না কিন্তু আছে, যে কোনো নিরিবিলি অবস্থানই যখন থাকে তখন কিন্তু সে নিরিবিলি থাকে না, তার ভিতরে একটা আগুনের প্রবাহ চলমান থাকে এবং সেটা দিয়ে আস্তে আস্তে সে নিজেকে, এই জন্য বলছি যে তার প্রতিদিনেরই সাধনা ছিল সঙ্গীত। অন্য কিছু প্রাচুর্য নিয়ে সে ভাবতো না, অন্য কিছুই করতো না, কিন্তু সৌভাগ্যবান সে যা করতো তাই যেন শোনা হয়ে ফলতো। আমরা এই জন্য তাকে ধন্যবাদ জানাবে এই কারণেই যে আমাদের চলচ্চিত্রকে সঙ্গীত দিয়ে সমৃদ্ধ করার পেছনে যাদের উল্লেখযোগ্য অবদান আছে তার মধ্যে অন্যতম সত্য সাহা একজন। আমি একটু অন্য কথা জানতে চাই। আমি যদ্দূর শুনেছি যে আপনি এবং সত্য সাহা যখন বসে গান করতেন, গানের সুরটা আগে হয়তো হতো এবং তারপর আপনি শুরুর পর হয়তো একটা ডামি কথা বসিয়ে প্রথম হতো কাজটা। ওই মজার গল্পটা একটু যদি বলেন আপনি। তুমি যেটা শুনতে চাও সেটা তো আমি সার্বিকভাবে বলতে পারবো না। কোনো সুস্থ শব্দ দিয়ে আমরা গান করতাম না,
অসুস্থ শব্দই থাকতো বেশি। তো এই কারণে যেন আমাদের আন্তরিকতাটা অত্যন্ত গভীর ছিল। সত্য শাহ যখন প্রথম বিয়ে করে তখন তার একটা মাত্র খাট ছিল। এখন আমাকে ছাড়বে না, সারা রাত তার সাথে থাকতে হবে। সেই খাটটার এক পাশে উনি থাকতেন, মাঝখানে বৌদি থাকতেন, আর এক পাশে আমি থাকতাম। তো এই ধরনের সম্পর্কের মধ্যে শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে ধাক্কা দিয়ে বলতো, গাজী, একটা চিন্তা মাথায় এসেছে। সামনে যে তার নতুন বিবাহিতা স্ত্রী আছে ভুলে যেতেন। একটা চিন্তা আসছে। আমি বলি, কী চিন্তা? চিন্তা মানে এরকম একটা হলে কীরকম হয়, এরকম একটা হলে কীরকম হয়। অর্থাৎ সাধনা সার্বিকভাবে তাকে জড়িয়ে থাকে। সেই গুণটা আমি অনেক শিল্পী সঙ্গীত পরিচালকের মধ্যেই পেয়েছি। যেমন আমাদের খন্দকার নুরুল আলম, তোমরা পেয়েছো কিনা জানি না, একজন সাংঘাতিক গুণী একজন সঙ্গীত পরিচালক। তো ওনার একটা দুর্বলতা ছিল, কোনো মেয়ের চোখের দিকে চেয়ে হয়তো কোনো দিন উনি প্রেমে পড়েছিলেন, সেই চোখটা থাকতে হবে ওনার গানের, যে কোনো গানের মধ্যে। তো চোখ আমি যে সব- মনের মন কথা হ্যাঁ, বলে। যে আমি সব ব্যস্ততা শেষ করে যখন ওনাকে টাইম দিতাম, যাওয়ার সময় একটা চোখকে সাবজেক্ট করে গাড়ি চালাতে চালাতে গিয়ে ওই চোখের উপরে লিখলে, দারুণ লিখেছিস। আমি বলি, ঠিক আছে, আপনি শেষ করে। কিন্তু সুরকার হিসেবে অত্যন্ত দামি সুরকার ছিলেন, এবং মূলত এই চলচ্চিত্রের চিত্রনাট্যটা উনি আমাকে শিখিয়েছিলেন। ভালো সঙ্গীত পরিচালক। আমরা এই পর্যায়ে শুনবো আমরা অংশীদার ছবির সেই বিখ্যাত গান সত্য সাহার সুরে, তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো। এই গানটি করবেন ইউসুফ, কিন্তু মূল শিল্পী ছিলেন সুবীর নন্দী, আর এটি দিলীপ বিশ্বাস পরিচালিত অংশীদার ছবির গান। জি, তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো আমার অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো আমার অভিমানে। তোমারি মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের দিঠি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের রীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি।
চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আমরা আমরা হারিয়েছি এই আমাদের কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীকে। তার সম্পর্কে যদি কিছু বলতেন। সুবীরকে আমি বলবো একটা ফিনিশড শিল্পী। আমি আর সত্য সাহা বাড়িতে বসে বসে আমার একটি ছবির গান আমরা তৈরি করতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম অল্প বয়সে এই ছেলেটা সেখানে আসলো। সত্যদা আমাকে বললেন, গাজী সে সিলেটের ছেলে, ভালো গান করে, আমি জানি তার কণ্ঠ ভালো, আমরা কি চেষ্টা করতে পারবো? সেটা আমারই ছবি ছিল, বন্ধ। আমি কি শিল্পী যদি ভালো হয় চেষ্টা করতে দোষটা তো কোনো কিছু নেই, আর ছবি তো আমারই, রিস্ক তো আপনার নাই, কোনো অসুবিধা নেই। এবং সে বসলো, বিশ্বাস করো আমি জানি না এটা বোধহয় তার ভাগ্যেই হবে প্রথম গান। সে 5 মিনিটের মধ্যে আমার লেখা একটা এসে গেল। সততা মুখটা নিয়ে একটু সুর করেই বলল, আচ্ছা সুবীর তুমি একটু চেষ্টা করো তো, বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব। সত্যি সে যখন মুখটা গাইলো, আমি বলি দাঁড়ান আমি অন্তরাটাও করে দিচ্ছি। আমারও সেদিন কি হলো আমি জানি না, 10 মিনিটেই পুরো গানটা শেষ হলো, পুরোটাই সে গাইলো। এবং আমার ছবিতে সেটাকে লিপসিং করেছে রাজ্জাক এবং উজ্জ্বল, দুজনই বন্ধু হিসেবে। সবচাইতে সুপারহিট গান সেটাই হলো। তারপরে সুবীরের সাথে আমার দূরত্ব আর কখনো হয়নি। একদিন গান গাওয়ার সময় হঠাৎ তার গলার মধ্যে কি যেন একটা আটকালো। সত্যতা বলল যে সুবীর তোমাকে শুরু করেছিলাম, তুমি এন্ড হয়ে গেছো, আর তোমাকে দিয়ে কাজ করবো না। সে তো লাভ দিয়ে এসে বলল, দাদা আমার কি অপরাধ, তো তুই পান খাস কেন? তোর গলার মধ্যে পানের একটা আমি পেয়েছি, ভবিষ্যতে যদি হয় আর তোকে আমি নেব না। সেদিন থেকে সে পানও ছেড়ে দিয়েছিল। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, সেজন্য আমি একটা গল্প তো না শুনলেই নয় যে আমাদের চলচ্চিত্রে আমাদের বাংলা গানের 2 কিংবদন্তি শিল্পী রুনা লালা এবং সাবিনা ইয়াসমিন দুজন প্রথম প্লেব্যাক করেছিলেন যে গানটি তুমি তুমি বড় ভাগ্যবতী, সেই প্রতিনিধি ছবির বিখ্যাত গান। এই 2 শিল্পী এবং এই গানটির প্রেক্ষাপট সম্পর্কে যেটু বলতেন, কারণ আমরা এই গান দিয়েই অনুষ্ঠান শেষ করব। সেই গানটি একটা আসলেও একটা অন্য ধরনের অবস্থায় ছিল। আজিম ভাই তোমরা পাও নাই, আমি মনে করি তোমাদের পেলে আরও অনেক ভালো হতো, উৎসাহী দেওয়ার। আজিম ভাই বললো যে আমার যে ছবিটা আমি পরিচালনা করব, বুঝলি গাজী? হ্যাঁ আমি তো বুঝলাম, এমন একটা গান লেখ যেই গান ফাটাফাটি হয়ে যায়। এবং তাও বুঝলাম, খুব আদর করতো আমাকে। সেই গানটার মধ্যে কি হবে, রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিনকে আমি একত্রে চাই। তখন সবেমাত্র রুনা আসছে, তাই বললাম যে রুনা গাইবে কিনা সাবিনার সাথে আমি তো জানি না। হ্যাঁ তুই লাহোরে গিয়ে ওকে দিয়ে গান করিয়ে আসলি, কেন তোর কথা শুনবে না? তুই পারবি, আর যদি পারিস আমি তোকে 10,000 টাকা দেব, তোর রেট তো মাত্র 250 টাকা। আমি বললাম যে ঠিক আছে, কথাটা মনে রাখবেন। সাবিনাকে বললাম, সাবিনা বললো তা আমার কি আপত্তি আছে, গান যদি ওরকম হয়। রুনাকে বললাম যে করো, অসুবিধা কিছু নেই। সেই গানটা যদি তুমি দেখতে রেকর্ডিংয়ের সময়, তাহলে তোমার অভিজ্ঞতার মধ্যে একটা নতুন জিনিস আসতো, যে প্রতিযোগিতা এবং যুদ্ধ কাকে বলে। এর মধ্যে উচ্চতার দিক দিয়ে সাবিনা ইয়াসমিন একটু কম ছিল বিধায় আমরা শেষ পর্যন্ত টেনও দিতে হয়েছে তার পায়ের নিচে, কারণ ব্যালেন্স না হলে সুরটা ব্যালেন্স হচ্ছিল না, সাউন্ডটা ব্যালেন্স হচ্ছিল না, এবং একটা অপূর্ব গান হয়ে গেল। তো পরে যখন আমি বললাম যে গানটা তো হয়ে গেল, করিয়ে দিলাম, তো এখন দেন আমার 10,000 টাকা দেন, আমি আনছি, যা তুই বাসায় যা। তো ওনাদের হাটকলাতে বাসা ছিল, ভাবি ছিল তখন অভিনেত্রী নায়িকা আমাদের সুজাতা। তো কী খাবি? আমি ঢাকা ক্লাব থেকে নিয়ে আসছি। ঢাকা ক্লাব থেকে আনার পর দেখলাম বিরিয়ানি এনেছে, কিন্তু একটাও মাংস নেই।
আমি বললাম এটা কী ধরনের কথা, আমাকে আকর্ষণ করলেন 10,000 টাকা, আবার বিরিয়ানি খাওয়াবেন, মাংস নেই। কয় দেখ আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, আমি দেখলাম বিরিয়ানিগুলো খেয়ে ফেললে তো হবে না, মাংসটাই খেয়ে ফেলেছি, এখন তোর ভাবি তোকে ডিম ভাজি করে খাওয়াবে, এইসব ঘটনা। তো এই ধরনের লোকদের সাথে আমরা কাজ করেছি, আমরা আমরা মনে হতো সারাক্ষণ প্রাণচঞ্চল অবস্থায় আছি। তুমি একদিনে 5টা গান লিখতে পারবা এই পরিবেশে থাকলে, তোমার গুণ আছে। কিন্তু আজকালকার মনে হয় সেরকম কিছু আমাদের সামনে নাই। পায়ের উপর দিয়ে পাও দিয়ে আমাকে সে একদিন বলল, আপনার এখানে তো গানের, হ্যাঁ হ্যাঁ, আমরা একদম শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আছি। আমি আপনাকে বলবেন। অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনি আমাদের এই আয়োজনে এসেছেন এবং আপনার যে বিশাল ভান্ডার, আমি প্রথমে বলেছিলাম যে একটা সমুদ্র, সেখান থেকে এক আজলা জল আজকে আমরা পরিবেশন করতে পেরেছি। দর্শক, আমরা কথা ও আড্ডা এই অনুষ্ঠান শেষ করব আমাদের যে গান দিয়ে, সেই গানটি বিখ্যাত দুই শিল্পী, আমাদের কিংবদন্তি দুই শিল্পী গেয়েছিলেন, রুনা লালা এবং সাবিনা ইয়াসমিন। প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেছিলেন প্রতিনিধি ছবির সেই বিখ্যাত গান তুমি তুমি বড় ভাগ্যবতী, সত্য সাহার সুরে। এবং এই গানটি এবার গেয়ে শোনাবেন দিনাত জাহান মুন্নি এবং দিঠি। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। সবাইকে ঈদ মোবারক।